বুদ্ধ 10টি অকুশলের কথা বলেছেন। এটাকে বলা হয় 10 অকুশল কর্ম। 10 অকুশল কর্ম কি? 10 অকুশল কর্ম হচ্ছে, প্রথম হচ্ছে প্রাণী হত্যা। এই প্রাণী হত্যা হচ্ছে প্রথম অকুশল কর্ম। চুরি করা, যে আমরা অপরের দ্রব্যগুলো হরণ করে চুরি করে, বেবিচারে নিজের স্ত্রী নিজের স্বামী ব্যতীত অন্যের সাথে মিথ্যা কামাচারে লিপ্ত হওয়া, মিথ্যা কথা। মিথ্যা কথা মানে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা। অনেক সময় এরকম মিথ্যা সাক্ষী দেয় না, মানুষ সাক্ষী দেয়। এই মিথ্যা সাক্ষীর এমন, এটা জ্বলন্ত অনেক প্রমাণ আছে। এ ধরনের অনেক প্রমাণ আছে মানুষের, যে মিথ্যা সাক্ষী। ভেদকথা। ভেদকথা কি? একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে ভেদ সৃষ্টি করা। ওর কথা ওকে বলছে, আরেকজনের কথা আরেকজনকে বলছে, এরকম বলে না, বলে ভেদ সৃষ্টি করে দেওয়া। অথচ কেউ কিছু করে না, বলছে না তোমাকেও মুখ এমন করেছে। আপনারা জানেন বীর্য জাতির কথা তো জানেন। বুড়োদের উৎপত্তি নিয়ে 2টা সূত্র আছে, অর্থাৎ 2টা বিষয় আছে। তার মধ্যে একটি বলছে যে বীর্য জাতি, বর্জি, তখন বর্জি ছিল না, নাম শুনেছেন। বুদ্ধ বলেছেন সপ্ত অপরিহানীয় ধর্ম, যে যতদিন পর্যন্ত বীর্যিগণ এই সপ্ত অপরিহানীয় ধর্ম পালন করবে ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তো রাজা বারবার যুদ্ধ করে যখন পরাস্ত হচ্ছিল, তখন পরে তিনি বুঝতে পারলেন বর্জিদের মধ্যে যতদিন একতা থাকবে, ওনাদের 7টা ধর্ম ছিল, তারা একসাথে সভা সমিতিতে বসতো, একসাথে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সিদ্ধান্তগুলো প্রতিপালন করত। আমাদের আছে, যেদিন কমিটি গঠন হবে সেদিন প্রতিটি বাড়ি থেকে আসবে, পারলে আরো 2-4টা নিয়ে আসবে। কমিটি গঠন হলো, এসেই করে, তারপর মিটিং হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানে অর্ধেক কমে যাবে। তারপর কমিটির কার্যক্রম শুরু হলো, দেখবেন 8-9 জন হয়ে গেছে। তারপর 2-1 বছর যাওয়ার পর সভাপতি, সম্পাদক, অর্থ সচিব ছাড়া, বিহার অধ্যক্ষ ছাড়া আর কাউকে পাওয়া যায় না, ওই পদক। কিন্তু বীর্যিরা ছিল একসাথে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সিদ্ধান্তগুলো নিত, প্রতিপালন করত, একসাথে কার্য সম্পাদন করত। তারা বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান রাখত, শ্রদ্ধা করত। কুলকুমারী যারা নারীদেরকে অপমান অপদস্থ করতো না। এখন আমাদের নারীরা নিরাপদ আছে? রাস্তা দিয়ে হেঁটে যেতে, অমুক করতে সমুক করতে, নিরাপত্তার অভাব, সে এই জাতি কিভাবে উন্নত হবে? তো নারীদের, কুলকুমারীদেরকে যারা শ্রদ্ধা করে, তাদের যত পুরনো চৈত্যগুলো সংস্কার করে, যেমন এখানে যে বিহার আছে, প্রতিটি বিহার, এগুলো যথাযথভাবে সংস্কার করা। তারপর অরহৎ ভিক্ষু সংঘ আসলে তাদেরকে যথার্থ পূজা করা। এখন তো অরহৎ বলে কোনো কথা, এই যে ভিক্ষু সংঘ আসলো, আমরা আসলাম, আপনারা পূজার্ঘ সংঘকে আপনারা যে পূজা করছেন, ওদের যতদিন এবং পুরনো নিয়ম নীতিগুলো যদি সেটা অকল্যাণ হয়, তাহলে তাকে বর্জন না করা। যদি অকল্যাণ হয় তাকে বর্জন করা, যেটা কল্যাণকর তা রক্ষা করা। যেমন অনেক সময় আমাদের কিছু পুরনো নিয়ম আছে যেগুলোতে আপনার কোনো ক্ষতি নেই, এগুলো এখন উচ্ছেদ করতে চায়। যেমন ধর্ম পূজা, একটা বাংলাদেশের সংস্কার উৎপন্ন হলো। কি সংস্কার? সমাজ সংস্কার। এই সমাজ সংস্কার কি করলো, যে ধর্ম পূজা দেওয়ার কোনো দরকার নেই, যেটা আপনার আজকে পুরোহিত বলেন, পুরোহিত বললে বেশি চিনি, ধর্ম পূজার কোনো দরকার নেই, এটা উচ্ছেদ করা শুরু করে দিল। বলুন তো, যখন আমাদের মাতৃজাতির এই কঠিন চোর দানগুলোতে ধর্ম পূজাটা মাথায় নিয়ে বুদ্ধ কীর্তন সহকারে যখন তারা গ্রাম প্রদক্ষিণ করে সবাই লান ধরে আসে, কেমন লাগে? কত সুন্দর না দেখতে? তো একটা পুণ্য চেতনা মানুষের মধ্যে জাগ্রত হয়। এই পুরনো যে একটা প্রথা, এটার উপর আঘাত করলো না, এগুলো কোনো দরকার নাই। ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণরা ভাত খায় বলে কি আমরাও ভাত খাবো না? খেলে কি ব্রাহ্মণবাদ হয়ে যাবে নাকি? যেমন অনেকে প্রশ্ন করে, বান্ধা শাঁখা সিন্দুর, এগুলো হিন্দুদের,
শাঁখা সিঁদুর কোনো হিন্দুদের নয়। শাঁখা সিঁদুর হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এক একটা দেশের কিছু সংস্কৃতি থাকে, এগুলো মানুষ ধর্ম থেকে আলাদাভাবে মানুষ প্রতিপালন করে। আপনি থাইল্যান্ডের মানুষকে টিপ দিতে দেখেছেন? ওখানে তো সবাই বুদ্ধ, ঠিক না? আপনি শ্রীলঙ্কাতে দেখেছেন, ওরা বুদ্ধ। বার্মাতে দেখেছেন। এগুলো ভারতীয় সংস্কৃতি। ভারতের সাথে এটা দীর্ঘদিনে একটি ওতপ্রোতভাবে সম্পর্ক বিদ্যমান। সবকিছুকে ধর্মের মধ্যে নিয়ে আসে, বিভাজন করাটা তো ঠিক নয়। ওটা হিন্দুরা করে বলে আমরা করবো না, মুসলিমরা করে বলে আমরা করব না, এই ধরনের হতে পারে না। ধর্মটা হচ্ছে নিজস্ব আলাদা ব্যাপার, আর কিছু সংস্কৃতি থাকে। যেমন আমাদের এখন কিছু ছেলে মেয়ে আছে, বিশেষ করে ছেলেরা প্রচুর দাড়ি টাড়ি রাখে। এটা নিয়ে তো অনেক কিছু। আমাদের বয়োবৃদ্ধ ভান্তেরা অনেক সময় ওনাদেরকে ভর্ৎসনা করে, আর ওরও অনেক সময় পালিয়ে পালিয়ে থাকে। হ্যাঁ, বান্ধে কি বলবে না কি বলবে। এখন এটা বের হয়েছে, কিছু করার নাই। আপনি যদি ওটার জন্য ওদেরকে বকাঝকা করেন, এখন আপনি বরঞ্চ ওরা আরো দূরে দূরে যাবে। তো ধর্মটা তো দাড়ির মধ্যে নয়, ধর্মটা কি পোশাকের মধ্যে না। আমার এখন একটা কথা মনে পড়ে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণা, উনি বাংলাদেশে এসেছিলেন। তো উনি যখন চলে যাবেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে। তো একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে, তো বলে যে আপনি তো মুসলিম, কিন্তু আপনি ওনাদের এটা মানে হাঁটুর উপর পর্যন্ত ফাঁকা রেখে ওনারা যে পোশাকটা পরে, এটা কি পোশাক আমি ভুলে গেছি, তো বলে যে আপনি এই ধরনের পোশাক কেন পরিধান করেছেন? যেহেতু তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উনি মুসলিম, তো ওনারা তো স্বাভাবিকভাবে মানে ঢাকানো কাপড় চোপড় পরিধান করবে। তো ওনাকে প্রশ্ন করছে, আমাদের এখনো মনে ইনকলাবের একজন সাংবাদিক, বলে যে আপনি এরকম পোশাক কেন পরিধান করেছেন? আমি অবাক হলাম যে উনি কি উত্তর দিয়েছেন জানেন? উল্টো প্রশ্ন করে সাংবাদিককে বলছে, ধর্ম কি পোশাকে? উনি তখন চুপ হয়ে গেছে। ধর্ম তো আসলে পোশাকে নয়। যদি পোশাকে হতো, বলেন তো আমাদের ভিক্ষুরা একটু ব্যতিক্রম করলে আপনারা কিরকম করেন? পোশাক তো ঠিক আছে, কিন্তু একটা ভিক্ষু যদি ব্যতিক্রম চলে, বলে যে এটা আর ভিক্ষু নাই। পোশাক গায়ে আছে না, অনেকে বলে বান্ধে পোশাককে বন্দনা করি, আমি রং কাপড়কে বন্দনা করি। তো রং কাপড়কে যদি বন্দনা করেন, আমাদের এতগুলো মানুষ দরকার কি? এগুলো তো বিহারে ঠাকিয়ে রাখলে ওখানে বন্দনা করলে হয়ে যায় না, ঠিক না? হ্যাঁ, পোশাকটা একটা আবরণ। এটা প্রধানত কিছু প্রতীক চিহ্ন আমাদেরকে চিহ্নিত করে। যেমন এই কঠিন চিবরের দান যে আপনারা করবেন, এই চিবরের রংটা এমন কেন, তার একটা কারণ আছে। কিন্তু এটাকে আপনি মুখ্য হিসেবে যদি ধরেন, তাহলে ভুল করবেন। পোশাকটা একটা ভালো সুন্দর পোশাক প্রয়োজন, কিন্তু এটা মুখ্য নয়। আচরণটা হচ্ছে প্রধান। আপনি কিরকম আচরণ করেন, এই পোশাকের যে একটা মূল্য নাই একেবারে সেটা আমি বলবো না। পোশাকের একটা মূল্য আছে। একটা মানুষ যখন ভালো করে সুন্দর করে গুছানো কাপড় চোপড় পরে, আমরা তার একটা মূল্যায়ন অবশ্যই করবো। মানুষ তো সবকিছু একটা সৌন্দর্যতা আছে, কিন্তু এখানেই আসলে সব নিহিত নয়। কেন নিহিত নয়? কারণ আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমার আচরণটা কেমন। তো যে কথা বলছিলাম, এই বীরজীগণের মধ্যে তারা পুরনো যে নিয়ম নীতি, এগুলো কিছু রক্ষা করা দরকার, যেগুলো কোনো ক্ষতি হয় না। যেমন এই যে ধর্ম পূজা, আমি এগুলো বলছি, এগুলো কোনো ক্ষতি হয় না। হয়তো অনেক সময় অনেকে দাঁড়িয়ে রাখছে, ওগুলো নিয়ে আপনি সমাজ তো ওগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার দরকার নেই। ওগুলো নিয়ে দেখবেন কিছুদিন পর এটা চেঞ্জ হয়ে যাবে। এখন হয়ে যাচ্ছে, আগে যেভাবে দেখলাম বছর খানেক আগে, এখন এরকম না, একটু কমে গেছে, অনেক কমে গেছে। অর্থাৎ ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হবে, যুগটা হচ্ছে সেরকম। তো যে সব বিষয় নিয়ে যেন আমরা মাথা না ঘামিয়ে আমাদের জীবন চলার পথটা কিভাবে সুন্দর সেটাকে ভাবা।